প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি শুরু হবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে। প্রথম অফিস সচিবালয়ে, সেখানে ক্যাবিনেট মিটিং। পঞ্চাশ জনের মন্ত্রিসভা নিয়ে তারেক রহমানের সরকারের শুরু। অনেক কিছু দিয়ে জনমনে স্বস্তি ফেরানোই বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদীর। বার্তা পৌঁছে দিলেন শপথে অংশ নেওয়া লোকসভার স্পিকার। এবং শপথ নিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ত্রয়োদশ সংসদের সদস্যদের। সমাধান করতে চান গেল 17 বছরের সমস্যাগুলো। সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71 বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রথম কর্মদিবস শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রথম দিনের অফিস করবেন সচিবালয়ে। রয়েছে ব্যস্ত শিডিউল। মন্ত্রিসভার প্রথম বৈঠক করবেন বিকেল 3টায়, আর 4টায় মতবিনিময় রয়েছে সচিবদের সঙ্গে। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়েছে। ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে। আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফেরার পথে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। এরপর সচিবালয়ে আসবেন নতুন প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রথম কার্যদিবসে মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। দুপুর 12:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকাল 3টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকাল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা আমরা আগেই জানিয়েছি। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ, তিনি আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন। শফি, এই যে প্রধানমন্ত্রীর সেখানে যাওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তার প্রস্তুতি যদি বলেন, তাহলে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে এই অঞ্চলে আসলে স্মৃতিসৌধের সামনে এবং এখানে যেহেতু ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই স্মৃতিসৌধটি অবস্থিত, এই পুরো এলাকাটি কিন্তু ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে এখানে আনুমানিক 3000-এর উপরে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত রয়েছেন নিরাপত্তার স্বার্থে। এবং এটি ঢাকা জেলার আমিন বাজার থেকে শুরু করে এই নবীনগর মহাসড়কের নবীনগর পর্যন্ত এই অঞ্চলটি জুড়েই আসলে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবং এখানে দেখতে পেয়েছি যে আমরা পুলিশের বিভিন্ন সেক্টরের লোকজন রয়েছে, গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে, ডগ স্কোয়াডের লোকজনও সকাল থেকেই স্মৃতিসৌধে বিভিন্ন নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এবং যেহেতু দেশের প্রধানমন্ত্রী এখানে আসছেন দীর্ঘদিন পরে, আমরা ইতিমধ্যে দেখেছি যে স্মৃতিসৌধেরও বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। রীতি অনুযায়ী এখানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা আসবেন, তারা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে তারা পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন। তো সব মিলিয়ে কিন্তু স্মৃতিসৌধের যে প্রস্তুতি সেটিও আমরা দেখেছি সম্পন্ন করেছে। স্মৃতিসৌধকে সাজিয়ে গুছিয়ে ফুলের টব দিয়ে সাজানো হয়েছে, যদিও আসলে ভিতরে প্রবেশে আমাদের অনুমতি মেলেনি। সেক্ষেত্রে আমরা আসলে যতটুকু তাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদেরকে জানাচ্ছি। এবং এই মুহূর্তে যদি বলি যে সড়কে যান চলাচল কিছুটা সীমিত রয়েছে। গতকাল ঢাকা জেলা পুলিশ সুপার এর পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু আজকে ভিভিআইপি প্রোটোকল রয়েছে, ভিভিআইপিরা এই সড়কটি ব্যবহার করে আসবেন, সে কারণে বেলা 10টা থেকে এই অঞ্চলে যানবাহন চলাচলে কিছুটা সীমিত রাখা হবে। তো এই সব দিক মিলিয়ে যদি বলি যে আসলে এই মহাসড়কের আশেপাশে এবং এই সাভার অঞ্চল না, শুধু ঢাকা জেলার অন্তর্গত যে পুরো অঞ্চলটি রয়েছে, সম্পূর্ণ অঞ্চলেই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং নিরাপত্তা দিচ্ছেন সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা সদস্যরাও রয়েছেন ভিতরে। কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদেরকেও কিছুক্ষণ আগে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তার স্বার্থের কথা বলেই তারা এই ধরনের কার্যক্রম করছে। এছাড়া যদি আরেকটু বলি যে যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, এখানে আমাদের ধারণা ছিল যে
নেতাকর্মীরা আসবেন। তবে আমরা কথা বলে জানতে পেরেছি যে নেতাকর্মীদের খুব একটা সমাগম এখানে হবে না, হয়তোবা প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরে এখানে কিছু নেতাকর্মী আসতে পারেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা সকাল থেকে কোনো ধরনের নেতাকর্মীদের উপস্থিতি এই স্মৃতিসৌধ বা স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় দেখতে পাইনি। স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসেননি। তবে যদি নিরাপত্তা এবং প্রস্তুতি, এই দুটি বিষয় কিন্তু সম্পূর্ণরূপেই প্রস্তুত রয়েছে। যা সাভারের জাতীয় স্মৃতিসৌধ, প্রধানমন্ত্রী আসবেন, এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, এই লক্ষ্যে আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলা যায়। শফি, ধন্যবাদ আপনাকে। জনমনে স্বস্তি ফেরানো শক্ত পররাষ্ট্রনীতির মতো নানা চ্যালেঞ্জ নিয়ে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি সরকার। বিশ্লেষকদের মতে অর্থনীতি, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান ও বিনিয়োগের পাশাপাশি রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন সরকারকে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণপরিষদ, উচ্চকক্ষে পিআর পদ্ধতি সহ আরও অনেক চ্যালেঞ্জ আছে তারেক রহমানের সরকারের সামনে। 20 বছর পর মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করল বিএনপি। এই 2 দশকে বিএনপির পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। বিশ্বস্তার সহিত পালন করিব। গেল বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে দলটির নিরঙ্কুশ জয়ের পর এখন রাজনৈতিক মহলে আলোচনা কেমন হলো মন্ত্রিসভা? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন নতুন মন্ত্রিসভার সামনে চ্যালেঞ্জ অনেক। জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা, শক্ত পররাষ্ট্র নীতি, সচিব বা আমলা নির্ভর না হয়ে সমস্যার গভীরে গিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। প্রবীণ এবং তরুণের তারুণ্যের একটা সমাবেশ ঘটেছে, এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। এই সরকার যখন গঠিত হলো এবং তার পরের দিন থেকেই রমজান শুরু হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই সঙ্গে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই মন্ত্রীরা সচিব বা ব্যুরোক্রেটদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এই জন্য কোনো প্রকৃত সমাধান আমরা দেখি না বিভিন্ন অর্থনৈতিক বিষয়গুলো যদি বলি। সুতরাং সেই জায়গা থেকে নতুন মন্ত্রী যারা নিচ্ছেন তারা আশা করব তারা সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করবেন। অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র এই 3 মন্ত্রী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। তবে পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে ভিন্ন মত রয়েছে বিশ্লেষকদের মধ্যে। এখানে আমরা দেখব অনেক প্রবীণ যারা তারা কিন্তু অভিজ্ঞতা সম্পর্ক, নবীন যারা এসেছে তারা কিন্তু আবার দেখব আধুনিক যুগের সাথে তারা অত্যন্ত পরিচিত। বর্তমান সময় পৃথিবীটা যেভাবে চলছে ওই সমন্বয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করার চিন্তা ভাবনা করবেন। সেই ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে সুন্দর হয়েছে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে। ডক্টর খলিল সাহেবকে আমি যতটুকু জানি এবং তার অ্যাক্টিভিটিসটা দেখেছি ইউনূস সাহেবের সময়, আমিও দেখব পজিটিভ। তারেক রহমান যথার্থই বলেছেন সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থে আমরা ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সবার সঙ্গে সৌহার্দ্য থাকবে। কিন্তু এখানে পররাষ্ট্রমন্ত্রী একটা বিশেষ দেশের চিহ্নিত ব্যক্তি হিসাবে প্রচারিত রয়েছে। তো এইসব ব্যাপারে তাকে নিয়ে তো এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। ধনী গরিবের ব্যবধান ঘোচাতে নিজ আসন ঢাকা 17 বস্তিবাসীর জন্য বাসযোগ্য বাসস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি পালনের মধ্য দিয়ে তারেক রহমানকে কাজ শুরুর তাগিদও দিচ্ছেন বিশ্লেষকরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির বিশাল মন্ত্রিসভায় ঠাঁই হয়নি দলটির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার। এর মধ্যে রয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যানের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবও। অবশ্য তাদের মধ্যে কাউকে কাউকে ভবিষ্যতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, পদবি ও দলের সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ হয়। 25 জন পূর্ণমন্ত্রী আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন 24 জন। এছাড়াও মন্ত্রী পদমর্যাদার 5 জন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার 5 জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই মন্ত্রিসভায় বাদ পড়লেন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। তাদের মধ্যে রয়েছেন প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান। যদিও রাষ্ট্রপতি করার ব্যাপারে খন্দকার মোশাররফকে নিয়েও গুঞ্জন রয়েছে। আর স্পিকার হওয়ার আলোচনায় আছেন ডক্টর আব্দুল মঈন। অবশ্য তিনি ডিবিসিকে জানিয়েছেন এ বিষয়ে তিনি অবগত নন। ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, ডাক্তার ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান রিপনেরও ঠাঁই হয়নি তারেক রহমানের মন্ত্রিসভায়। তবে বাদ পড়লেও অ্যাডভোকেট জয়নুল আবেদিনের স্পিকার হওয়ার বিষয়ে গুঞ্জন রয়েছে।
এদিকে বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বাদ পড়েছেন হেভিওয়েট নেতা জয়নাল আবেদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, আমানুল্লাহ আমান, আবুল খায়ের ভুইয়া, ডাক্তার ফরহাদ হালিম ডোনার। তবে বাদ পড়লেও আব্দুস সালামের ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে মনোনয়ন দেওয়ার গুঞ্জন রয়েছে। যুগ্ম মহাসচিবদের মধ্যে মন্ত্রিসভায় জায়গা হয়নি খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, ইমরান সালেহ প্রিন্স, হাবিবুন নবী খান সোহেল ও হারুনুর রশিদের। এছাড়াও মন্ত্রিসভায় বাদ পড়েছেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম মনি, আব্দুল ওয়াদুদ ভুইয়া, এছাড়াও আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে বিশ্ব মুসলিমদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। আজ রাতে তারাবির নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে 20 ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন। পবিত্র রমজান মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। 1447 হিজরি সনের রমজান মাস কবে থেকে শুরু হবে তা নির্ধারণ করতে এই সভার আয়োজন করা হয়েছে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। এদিকে সৌদি আরবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার রোজা রেখেছেন দেশটির মুসলিমরা। রমজানের আগে বেশ কিছু ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে বাজারে। 10% শুল্ক কমানোর পরও খেজুরের দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। লেবু, শসা, পেঁয়াজ, মুরগি এমনকি শীতের সবজির দাম ঊর্ধ্বমুখী। প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন উদ্যোগের কথা বললেও পকেট কাটা যাচ্ছে ক্রেতার। বাজার নিয়ন্ত্রণের তদারকির তাগিদ তাদের। রমজান মাস এলেই লম্বা হতে থাকে ক্রেতার বাজারের ফর্দ। নিত্যপণ্যের সাথে যোগ হতে থাকে ইফতার সামগ্রীও, যার প্রভাব পড়ে বাজারে। রোজার মাস ঘিরে পিরোজপুরে কয়েকদিনের ব্যবধানে বেড়েছে সব ধরনের ফল, খেজুর ও ইফতার সামগ্রীর দাম। কাঁচামরিচ, বেগুন, টমেটো সহ শাকসবজির দামও বেড়েছে কিছুটা। লেবু বিক্রি হচ্ছে 60 টাকা হালি, শসার কেজি 50, মাছ মাংসের দামও গুনতে হচ্ছে বাড়তি। 2 দিন আগের দিন আজকে একটু বাজার দাম বেশি। সবজি যে শাক 20 টাকা 30 টাকা মুড়ি, মাছের দাম আজকে বেশি। কয়েকদিন আগেও একটু দাম কম ছিল। কাঁচামরিচ এই 2 দিন আগে 120 টাকা কিনছি, আজকে 200 টাকা। রমজান আসার কারণে পেঁয়াজটা একটু দাম বাড়ছে, তারপরে আপনার খেজুরটা প্রথমে কম ছিল, এখন আবার একটু বাড়ছে। অযৌক্তিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা ব্যবসায়ী সমিতির নেতারা। নিত্য প্রয়োজনীয় জিনিস বা রমজানের উপলক্ষে যে জিনিসগুলো বেশি প্রয়োজন হয় সেগুলোর কিছু উদ্যোগতি আছে। আমরা মনিটরিং রাখবো, কোনো প্রকারই কোনো অসাধু ব্যবসায়ীকে এই সুযোগ আমরা দেব না। ইফতারে অন্যতম উপকরণ খেজুর। শুল্ক কমানোর পরও পটুয়াখালীতে আমদানি নির্ভর ফলটির দাম কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে। ছোলা, বুট ও চিড়ার দাম কিছুটা স্থিতিশীল, তবে পেঁয়াজ ও মুরগির মাংসের বাজার ঊর্ধ্বমুখী। বিক্রেতাদের দাবি পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরা পর্যায়ে প্রভাব পড়ছে। বর্তমানে খুব ক্রাইসিস, মুরগির দাম অনেক বাড়তি, ব্রয়লার কেজিতে 30 টাকা বাড়ছে। বাজারে যে দামটা আমরা যে কিনে কাটতে গরিব মানুষের খামু, মেয়ে ছেলে লইয়া এত বড় নেই, আমাদের সম্ভব না। সব জিনিসেরই দামটা খুবই ঊর্ধ্বগতিতে, যার ফলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। এদিকে বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন উদ্যোগের কথা বলছে প্রশাসন। রমজান মাসে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট হচ্ছে, পাশাপাশি আমাদের বাজার মনিটরিং কমিটির যে অভিযানটি প্রতি সময় হলো যেটি পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থেই এটি অব্যাহত রাখবো। ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি ভেজাল প্রতিরোধের দিকে নজর দিতে হবে প্রশাসনকে। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। রমজান ঘিরে বেড়েছে নিত্যপণ্যের দাম। এখন নিত্যপণ্যের খবর জানাতে আমাদের সাথে পাবনা এবং ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। পাবনায় আছেন পার্থ হাসান, ময়মনসিংহ আছেন ইমরান হাসান রাবি। শুরুতে পার্থ, আপনার কাছে জানতে চাই, যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, আপনার সেখানে কেমন দেখছেন সকালবেলা বাজারে? ধন্যবাদ। আসলে আমরা এই সকাল সকাল এই বাজারে এসে দেখেছি যে আসলে অধিকাংশ যে কাঁচা শাকসবজি সবকিছুর দামই কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী। আর একটি বিষয় একটু জানিয়ে রাখতে যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন
পরবর্তী যে বিএনপি সরকার গঠন করার পর কিন্তু এই বিএনপির কাছে সাধারণ জনগণের যে প্রত্যাশা সেইটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের জীবনদশায় কিন্তু সাধারণ মানুষের জীবনমান নিয়েই কাজ করেছেন, সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু তারা সবসময় কাজ করেছেন, যার কারণে তারেক রহমান আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তার কাছেও কিন্তু প্রত্যাশাটা অনেক বেশি। আমরা একটু সাধারণ যারা ক্রেতা রয়েছেন এই বাজারে এসছেন আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো তাদের ভাবনাগুলো। এই যে আসলে বর্তমান সরকারের কাছে আসলে আপনাদের দাবি কি রয়েছে, আপনারা কেমন প্রশাসন চাচ্ছেন বা আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? আসলে যদি প্রশাসনের কথা বলেন, আসলে সাম্যের রাজনীতি, সাম্যের দেশ চাচ্ছি আমরা, যাতে নিপীড়িতের কোনো অসুবিধা না হয় এবং দুষ্টের দমন হয়, এই নীতিতে প্রশাসন থাকুক। আর দ্রব্যমূল্যের যে কথাটা বলেছেন আপনি, আসলে রোজা আসার পূর্বেই আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে সাথে আজকের বাজারটা একটু ভিন্ন। তো এই যে সংস্কৃতিটা এটা বন্ধ হওয়া উচিত, যে রোজার মধ্যে দাম বাড়তে হবে, এটা বন্ধ হওয়া উচিত। সেই সাথে শুধু রোজা না, সারা বছরই যেন ভোক্তারা সামঞ্জস্যপূর্ণ দামে, আমি ন্যায্য শব্দটা ব্যবহার করছি না, সামঞ্জস্যপূর্ণ দামে যেন এই পণ্যগুলো আমরা পাই, সেটার ব্যবস্থা করা প্রয়োজনে সুনির্দিষ্টভাবে। যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কৃষিতে ভর্তুকি নির্ভর যে জায়গাগুলো আছে, সার বীজ, সেগুলোতে ভর্তুকি বাড়িয়ে দিয়ে এবং সেই ভর্তুকি কৃষক পেল কিনা নিশ্চিত করে, সেই সাথে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে সেই জিনিসটা আমরা আবার ন্যায্য দামে পাচ্ছি কিনা সেটা মনিটরিং এর মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে। আপনি বলছেন বাজার মনিটরিং কথা, এই সীমাদি আপনি যেমনটি শুনছিলেন যে আসলে যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু বলছেন যে আসলে বাজার মনিটরিং বা সবকিছু নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের তৎপরতা, এটি কিন্তু আসলে তারা বারবার প্রত্যাশা করছেন এবং এই সরকারের কাছে কিন্তু তাদের দাবিও এটি যে আসলে সাধারণ মানুষের জীবন যেন দুর্বিষহ না হয় বা ঊর্ধ্বমুখী বাজার যেন নিয়ন্ত্রণে রাখা যায়, এটি কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল আসলে পাবনা থেকে বাজার পরিস্থিতি সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। ইমরান, আমরা জানছিলাম পার্থর কাছ থেকে পাবনার পরিস্থিতি, আপনার ওখানে কেমন দেখছেন, আজকে দরদাম কেমন আর রমজানকে ঘিরে বাজারের পরিস্থিতি কেমন? আসলে প্রতি রমজানেই বাজারের দাম কিন্তু ঊর্ধ্বমুখী থাকে। ময়মনসিংহের প্রতিটি বাজারের খবরই আমরা জেনেছি এবং যতটুকু জানতে পেরেছি যে আসলে প্রতিটি বাজারেই কাঁচা বাজার, মাংস, পেঁয়াজ এবং আদার দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমি রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহের দীঘারকান্দা বাইপাস এলাকাতে। নতুন প্রধানমন্ত্রী, নতুন বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদের কাছে রমজান ঘিরে আসলে সাধারণ মানুষের প্রত্যাশাও কিন্তু অনেক। সাধারণ মানুষও বলছেন যে আসলে বাজার মূল্য যাতে স্থিতিশীল থাকে, রমজান এবং ঈদকে সামনে রেখে যাতে কোনোভাবেই সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজারের ঊর্ধ্বগতি যাতে না করতে পারে। সাধারণ মানুষের একটু জানার চেষ্টা করবো, একটু বলবেন যে আসলে আজকে তো বাজার করতে এসেছেন, কেমন বাজার দর, আসলে সরকারের কাছে কি প্রত্যাশা? সরকারের কাছে প্রত্যাশা হইলো বাজারের দামটা একটু কম থাকলে একটু সাধারণ মানুষে বাজার করতে পারতো রমজান উপলক্ষে। বাজারের দাম কি আজকে পণ্যের বেশি? একটু বেশি। আসলে আমরা অনেকের সাথেই কথা বলেছিলাম, সবাই বলেছে যে এই বাজারকে, রমজানকে ঘিরে যাতে সিন্ডিকেট ব্যবসায়ীরা কোনোভাবেই পণ্যের দাম বাড়াতে না পারে এবং বাজার নিয়মিত মনিটরিং করার কথাও কিন্তু আসলে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা বলেছেন। বিক্রেতাদের যে দাবি রয়েছে সেটা হচ্ছে যে পরিবেশ এবং আবহাওয়া অনুকূলে থাকার কারণে বাজারে পণ্যের সরবরাহ অনেকটাই বেশি, কিন্তু তারপরেও আজকে যে বিষয়টি বলতেই হয় যে লেবুর দাম কিন্তু প্রতি হালি 200 টাকা। এর মানে আজকের বাজারে একটি লেবুর দাম 50 টাকা করে। প্রথম রোজাকে ঘিরে যেই লেবুর দামের ঊর্ধ্বগতি, এটি কিন্তু আসলে একদম অসহনীয় পর্যায়ে রয়েছে আমরা দেখতে পেয়েছি। সাধারণ ক্রেতারা বলছেন এই রমজানে যাতে নিয়মিত বাজার মনিটরিং করা হয় এবং তদারকি করা হয়, সেই সাথে ভোক্তাদের এই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়। হিমাদ্রি, এই ছিল আমার কাছে ময়মনসিংহ কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি। লেবুর দাম আসলে হালি 200 টাকা, এটা আসলে খুবই অযাচিত বিষয়। নিশ্চয়ই বাজার মনিটরিং যারা করে তাদের এই বিষয়টি দেখভাল করা উচিত। প্রতিবেদক হিসেবে আপনারও এই বিষয়টি নিয়ে আসলে কাজ করা উচিত। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় দফা আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে মূল একটি নির্দেশিকা নীতিমালা নিয়ে বোঝাপড়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে আরাঘচি বলেন, অগ্রগতি মানেই এ নয় যে একটি চুক্তি আসছে। জেনেভায় বৈঠক শেষে গণমাধ্যমকে আরাঘচি জানান, এখন থেকে তারা এই নীতিমালার উপর ভিত্তি করে সামনে এগুবে এবং সম্ভাব্য একটি চুক্তির বিষয়বস্তু প্রস্তুতে কাজ করবে। তিনি আরও জানান, দুই পক্ষই তৃতীয় দফা আলোচনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।
ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন DBC News.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।